শীষ নৌকা সমর্থকদের পাশে রয়েছেন। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপির ধানের শীষ আওয়ামী লীগের নৌকা। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না। কারণ নৌকার যে মূল মাঝি রয়েছেন তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন। ইন্ডিয়া চলে গেছেন। তবে তিনি বলেছেন যে যারা নৌকা সমর্থক রয়েছেন তারা যেন হতাশ না হয়, কারণ ধানের শীষ তাদের পাশে রয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন যে ধানের শীষ তাদের পাশে থাকবে এবং আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। 13ই নভেম্বর যে তারা যে একটা ঘোষণা করেছে অনলাইনে লকডাউন করবে, আমি জানি না লকডাউন কথার অর্থ কি। লকও তাদের কাছে নাই, চাবিও তাদের কাছে নাই। খামাখা লকডাউন মানে কি, যেখানে নেত্রী পালিয়ে গেছে আর সব জায়গাতেই পলাতক। ভারতে আছে 20,000। লকডাউন বলতে তারা মেবি ঢাকা শহরের যেটা হরতাল বা অবরোধ এরকমটাই হতে পারে। লকডাউন ছিল, সকল কিছু বন্ধ ছিল। জি, যেটাকে বলে বন্ধ। তারা তখন ভারতে আছে, ভারতের মতো বন্ধ বলে ওটাকে। লকডাউনটা ইংলিশে, বাংলায় বন্ধ। সেইটা করতে চাচ্ছে। এইটার মানে কতটুকু সফল হবে বা কতটুকু সফল হবে না সেটা আমরা অনুমান করতে পারি এবং 13 তারিখেই দেখা যাবে। কিন্তু তার আগে যে মির্জা ফখরুলের জাস্ট 3 দিন আগে এসব কথা কি বার্তা দেয়? প্রথম থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না চাওয়া, চুপ্পুকে অপসারণ না করা, শেখ মুজিবের ছবি অপসারণ নিয়ে একটু নিমরাজি ভাব দেখানো, সবকিছু মিলিয়ে ক্লিন ইমেজের আওয়ামী লীগের দেওয়া যেতে পারে, অন্যান্য ভালো আওয়ামী লীগরা আছে তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে। এইসব কথাবার্তা কিসের ইঙ্গিত বহন করে? কেন বিএনপি এত বছর পরে, 18 বছর পরে, নির্যাতিত হওয়ার পরে আজকে ক্ষমতায় যাওয়ার, বাংলাদেশের মানুষের সেবা করার, ভোট পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, কেন বিএনপি আওয়ামী লীগকে সাথে নিতে চাচ্ছে? এটা কি আন্তর্জাতিক রাজনীতি, ভারতের নির্দেশ, নাকি তারা নিজেদের কর্মী সমর্থক ডাইহার্ডদের উপরে আস্থা নাই? আমার কর্মী সমর্থক 35% ধরে নেওয়া হয়, এভারেজ আছে। বিএনপির 35%, আওয়ামী লীগের এখন কত আছে জানি না। তাহলে আমার 35% যদি থাকে, সাথে আরো 20% বা 10% আনডিসাইডেড ভোটার বা যারা এখনো কোনো দলকে সমর্থন করে না বা অন্য লোককে সমর্থন করতো, তাদের উপর আমাদের আস্থা নাই কেন? আমাদের আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগের নেতাদের উপরে আস্থা, এটা তাদের ভোটের আদায় করতে গিয়ে, সমর্থন আদায় করতে গিয়ে আমরা নিজেদের লোকদেরকে ইগনোর করে তাদেরকে অবহেলা করছি না? করে তো আমি তাদেরকে দল থেকে দূরে সরিয়ে দিচ্ছি। কারণ আপনি দেখেন 13 নভেম্বর আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন কিন্তু সামনে আছে, আপনি কিন্তু এটা বললেন না। জামাত ইসলামী একটা সমাবেশ ঘোষণা করেছে, তাদের আন্দোলন, তাদের পিআর, তাদের গণভোট নিয়ে অবস্থান ব্যাখ্যা করার জন্য ঢাকা মহানগরে 11 তারিখ কিন্তু মহাসমাবেশ ডেকেছে। এখন জামাত ইসলামের এই মহাসমাবেশটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বিএনপি তো তার মতামত দিয়েই দিয়েছে, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে আওয়ামী লীগের লোকজনের গায়ে টোকা দেওয়া যাবে না, বিএনপি সেটাকে প্রতিরোধ করবে, এরকম কিছু একটা। তাহলে জামাত ইসলামী তাদের অবস্থান ব্যাখ্যা করার এটা হলো প্রধান সুযোগ। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, জামাতের নায়েবে আমির পরশুদিন উনি ফোন করেছেন, কোথায় মির্জা ফখরুলকে ফোন করেছেন। ফোন করে ওনারা বিভিন্ন বিষয়ে যে টানাপোড়েন চলছে, জামাত রাস্তাপথে আন্দোলন করছে একটা জোট নিয়ে, বিএনপি তার বিরোধী অবস্থান নিয়েছে, গণভোট কখন হবে, কিভাবে হবে, আদৌ হবে কিনা, এসব বিষয়ে, এবং জাতীয় সনদটা নিয়ে, জুলাই সনদ। তাহলে এই ফোনটাকে কিন্তু ওনারা উড়িয়ে দিলেন, ওনারা এই আলোচনাটাকে উড়িয়ে দিলেন, ওনারা সুযোগই দিলেন না, বললেন যে না, আলোচনার কোনো সুযোগ নাই, যদি কোনো আলোচনা হয় এটা কর্তৃপক্ষ সরকার সেটা আয়োজন করতে পারে, আমরা কোনো একটা দলের যাকে যাব না। আলাউদ্দিন আহমেদ বললেন এই কথাটা কেন আলোচনা করা যাবে না? জামাত তো আমার মনে হয় সঠিক কাজটা করেছে, আলোচনার জন্য বলেছে। আলোচনা ছাড়া, আলোচনা করে মীমাংসা হয় না শান্তিপূর্ণভাবে, এমন কিছু পৃথিবীতে নাই। বহু দেশে পৃথিবীতে স্বাধীনতা অর্জন হয়েছে আলোচনার টেবিলে। ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে ব্রিটিশদের থেকে, তারা মুক্ত হয়েছে আলোচনার টেবিলে। আলোচনার টেবিলে বসে এই দেশ স্বাধীন হয়েছে। তারপরে পাকিস্তান 2 ভাগ হয়েছে আলোচনার টেবিলে। এখানে কোনো যুদ্ধ হয়নি, কোনো মারামারি হয়নি, কোনো হরতাল হয়নি। তাহলে আমরা কেন আলোচনা করে এটা করতে পারবো না? আর একটা জিনিস, যে আজকে যে মির্জা ফখরুল কথাটা বললেন, দেখেন রাজনৈতিক ভাবে জিনিসকে মোকাবেলা করতে হবে। আমরা আওয়ামী লীগের ফুটপ্রিন্টে কেন হাঁটবো? বিএনপি কি আওয়ামী লীগের নীতি আদর্শে বিশ্বাস করে? আওয়ামী লীগ যেভাবে গত 50 বছর ধরে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোনোভাবে তারা যখন ম্যানেজ করতে পারে না, প্রতিপক্ষকে তারা জনগণের কাছে যখন তারা মোকাবেলা করতে পারে না, তখন তাদের একটা তত্ত্ব ছিল একাত্তর তত্ত্ব, রাজাকার তত্ত্ব।
সেই তথ্য এখন কেন বিএনপি ব্যবহার করবে? বিএনপি কি আওয়ামী লীগ? আওয়ামী লীগের প্রতিচ্ছবি? আমি বিএনপির একজন কর্মী হিসেবে, আজীবন বিএনপির কর্মী হিসেবে জয়েন করে গেলাম আজকে আপনার এখানে। আওয়ামী লীগের পলিসি, আওয়ামী লীগের নীতি ফলো করবে। আওয়ামী লীগের ট্রেনিং একাডেমি থেকে বিএনপি ট্রেনিং হয়েছে। কেন বিএনপি বারবার বলছে, কালকে বললেন মির্জা ফখরুলকে জানি ৭১ সালে কর্মকাণ্ডের জন্য, গণহত্যার জন্য আমাদের বিচার হওয়া উচিত। এই কথাটা তো আওয়ামী লীগের বয়ান। আওয়ামী লীগ গত ৫০ বছর ৫২ বছর ধরে ঘুরিয়ে ফিরিয়ে যারাই আমরা আওয়ামী লীগের বিপক্ষে, আওয়ামী লীগের নীতির বিপক্ষে, বাকশালীর বিপক্ষে কথা বলেছি, আমাদেরকে বলা হয়েছে যা রাজাকার, পাকিস্তান চলে যান, স্বাধীনতা বিরোধী। তাহলে বিএনপি আজকে এই ভাষা ব্যবহার করছে। আবার মির্জা ফখরুল ১৩ নভেম্বরের আগে উনি বললেন আওয়ামী লীগের কর্মীদের আমরা তাদেরকে প্রোটেকশন দেবো বা তাদেরকে আমরা সমর্থন করি, আওয়ামী লীগের প্রোটেকশন দেওয়া যাবে না। এই কথাগুলো কিসের যোগসূত্র? আপনি এর মধ্যে যোগসূত্র খুঁজে পান কিনা, এটা আমি জনগণের কাছে প্রশ্ন করবো যে আপনারা কি মনে করেন? এই কথাগুলো তো আমরা একই সূত্রে গাথা। যদিও জামাতের বেশ কিছু দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত এই জিনিসটা খারাপ পর্যায়ে নিয়ে গেছে, কিন্তু বিএনপি তো কোনো অবস্থাতে জামাতকে রাজাকার বলতে পারে না। বিএনপি জামাতকে রাজাকার বলতে পারে না। কারণ জামাতের সাথে বিএনপির গত ৪৫ বছরের সম্পর্ক, এবং সেই জিয়াউর রহমানের আমল থেকে, তারপরে খালেদা জিয়ার প্রধান আমল, সেই গোলাম আজমের নাগরিকত্ব প্রদান থেকে শুরু করে, তারপরে সরকার গঠন ৯১ সালে সরকার সমর্থন নিয়ে, মাঝখানে ৯৫-৯৬ থেকে ২০০১-এ টানা পড়েন, তারপর আবার ২০০১-এ সরকার গঠনের সাথে মন্ত্রিত্ব দিয়ে গত ১৮ বছর ২০ বছর জোট, ১৮ দলীয় জোট বা ২০ দলীয় জোট ছিল যেটা। তাহলে এরপরে যদি এখন আমরা জামাতকে বলি, আমি যদি আমার ভাইকে, আপন ভাইকে মানুষের কাছে গালাগালি করি, তা আমার বাবারই তো না আমার সম্মান নষ্ট হয়। ও আমার বাবার ছেলে, আমি আমার বাবার ছেলে, আমি খুব ভালো, এই খুব খারাপ, এটা বললে এটা আমার সম্মান বৃদ্ধি হয় না। তাই আমি অনুরোধ করবো বিএনপিকে, আওয়ামী লীগকে তোষামত করতে গিয়ে, ভারতকে খুশি করতে গিয়ে নিজের নীতি আদর্শ, নিজের ইতিহাসকে অস্বীকার করবেন না। বেগম খালেদা জিয়া অত্যন্ত বিচক্ষণ এবং আপসীর নেত্রী ছিলেন। উনি বুঝে শুনে জামাতকে সাথে রেখেছিলেন এবং আমরা এটার ফল পেয়েছি। আজকে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে আপনি ভারতের প্ররোচনায় ঠেলে দূরে সরিয়ে দিলেন এবং তাদেরকে মোকাবেলা করতে আপনাকে উল্টাপাল্টা কথা বলতে হচ্ছে। কিন্তু টেনশন ছিল না। এই নির্বাচন হওয়ার কথা ছিল পিস অফ কেক, মানে কেক ওয়াক যেটা বলে, কেকের উপর হাঁটা, খুব আরাম। কিন্তু এটা আমরা নিজেরা নষ্ট করে ফেলেছি। কেন আমাদেরকে জামাতের সাথে গন্ডগোল করতে হবে? কেন জামাত আর ছাত্রদল একসাথে পাশাপাশি সহযোগী সংগঠন বা বন্ধু সংগঠন হিসেবে নির্বাচন করতে পারবো না? ৪-৫টা ইউনিভার্সিটিতে আমরা ছাত্রদল বেঞ্চিটি হলাম কেন? কারণ জন্য তাই ভারতকে এতে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা, মানুষের কাছে আমরা ট্রলের শিকার। আমি কথা বলতে পারি না, যাচ্ছ দেখি আমাদের পরাজয়। কেন? এই পরাজয়ের জন্য এই মির্জা আব্বাস সহ, এই আমির খসরু সহ ভারতের পদমর্যাদার যে গ্রুপটা আছে বিএনপিতে, হুমায়ুন কবির জয়েন করেছে এখন যুগ্ম সাধারণ সম্পাদক, তারা দায়ী। তারা বিএনপিকে যে কোনো মূল্যে ভারতের পদানত রাখবে, ভারতের পায়ে রাখবে। এই জন্য আজকে জনগণ, এবং নির্বাচনে খারাপ কিছু হতে পারে, নির্বাচন যদি হয়, বিএনপি যে এত ওভার কনফিডেন্স হচ্ছে, আমরা এত ওভার কনফিডেন্স হচ্ছি, এত ওভার কনফিডেন্স ভালো না। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। ওভার কনফিডেন্স বিপদ ডেকে আনতে পারে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি দর্শকের প্রসঙ্গে নিয়ে আবার জহিরুল ইসলাম আনমিউট করেন, বলেন। আসসালামু আলাইকুম। এনামুল হক মনির ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর আজকে ক্যাপ্টেন মারুফ স্যারকে তো বরাবরই স্যালুট। স্যার অনেক বিএনপির মধ্যে এত ভালো কথা বলেন, বিএনপি করেন কেমনে স্যার, এটা আসলে আমরা বুঝতে পারি না। স্যারের উপর অবশ্যই বিএনপির প্রেশার আসে মনে হয়। যাই হোক স্যার, আমি কিছু রিমাইন্ড দিতে চাচ্ছিলাম আপনাকে। স্যার আমরা যখন দেখছি যে সব দল ঐক্যমত হইয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছিল, তখন কিন্তু স্যার বাধা হয়েছে বিএনপি স্থানীয় নেতারা না, বিএনপি নীতি নির্ধারকরা। তারপর যখন দেখলাম স্যার চপ্পুকে সরানো হচ্ছিল, তখনও বাধা হয়েছে বিএনপি, যার কারণে কিন্তু স্যার আওয়ামী লীগ ফেভার পাচ্ছে। এর একটু পিছনেও যদি স্যার আমরা যাই, যখন ৫ আগস্ট গঠার আগে, যখন সম্ভবত 18 তারিখে তো আমাদের আবু সাইদের যে জানাজা হয়েছিল, সম্ভবত 18 তারিখে জুলাই, 18 তারিখে আবু সাইদের জানাজার শেষে আপনি দেখবেন মির্জা ফখরুল ইসলাম একটা কথা বলেছিল যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। এটাকে যদি স্যার আপনি বিশ্লেষণ করেন, দেখবেন যে আপনার নেতা যখন, আমাদের নেতা যখন বলবে যে আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, তখন কি স্যার আমি কর্মী হিসাবে এই আন্দোলনে যোগ দিব?
এটা কি হয় স্যার? বিএনপি কোনো সর্বপ্রথমে বলে নাই, বলেছেন বিএনপি মানে বিএনপি আন্দোলনের জড়িত নীতি নির্ধারকরাই, মানে যারা বর্তমান নীতি নির্ধারকরা তারাই কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চাচ্ছিল। আমরা প্রথম থেকে বলছিলাম যে তারা ভারতের দালাল স্যার, আপনার ইয়াতে আমরা আরো অনেকবার দর্শক হিসেবে আসছি। ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। কাজী ইসলাম আনমিউট করেন, বলেন। মিউট আছেন, আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম মনির ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, বলেন। স্যার আমি আজকে প্রথম আসছি, ঠিক আছে, সৌদি জেদ্দা থেকে। আমার প্রশ্ন, বিএনপি, আমার বাবা বিএনপি করতো, ঠিক আছে। এখন আমাদের বাসাতে দুটা ভোট ছিল বিএনপির, আমার বাবা এবং আমার, ঠিক আছে, দুটা ভোট বিএনপির। এখন বিএনপি যে আমরা বিএনপি কে ভোট দিতাম কি কারণে, ওরা মুসলিমের একটা সাপোর্টার ছিল, ঠিক আছে। এখন আমরা আওয়ামী লীগের বিরোধী হতে যাইয়া বিএনপি কে ভোট দিছি, কারণ আমরা ভাবছি যে আওয়ামী লীগ মানে ভারতবাদী, হিন্দুত্ববাদী, এই কারণে আমরা বিএনপি কে ভোট দিছি। কারণ বিএনপি যদি মুসলিমদের বিরুদ্ধে কোনো কথা না বলে যদি চুপ থাকতো, তারপরও আমরা বিএনপি কে পছন্দ করতাম। কিন্তু বিএনপি কি করলো, তারা যে সমস্ত কথা বলতেছে মুসলিম বিরোধী কথা বলতেছে, ঠিক আছে। এই কারণে এখন আমার বড় ভাই গুরুতর বিএনপি ছিল, এখন শেখুন যদি এখন বিএনপির ঘৃণা করে, জামাতের পছন্দ করে। কিন্তু আমরা জীবনে জামাতের ভোটও দিইনি, আমরা মাদ্রাসায় লেখাপড়া করিনি, ঠিক আছে। আমাদের বাসায় এখন 7টা ভোটে এখন জামাতের সাপোর্টার। এটার কারণ কি, একমাত্র বিএনপি কি শুধু মুসলিমদের বিরোধী কিছু কথা বলছে, বুঝছেন। এই কারণে আমরা মনে করেন যে আমরা বুঝতেছি এরা হিন্দুত্ববাদী সাপোর্টার হয়ে গেছে। জি ধন্যবাদ। কবির আহমেদ করেন, বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনি ভাই আমাকে যুক্ত করার জন্য। এবং এখানে রাজু ভাই আছেন, অত্যন্ত শ্রদ্ধেয় রাজু ভাই, বাস্তব কথা বলেন। আপনাকে সালাম এবং শুভেচ্ছা। মনির ভাই, আমি সঞ্চালক মনির ভাইকে আজকে আমি কিছু কথা বলবো। যেমন আমি আপনার চ্যানেলে অনেক বছর যাবতই আমি দেখতেছি, প্রতিদিনই দেখি, কিন্তু মাঝে মধ্যে ঢুকি, মাঝে মধ্যে ঢুকি না। আমি যখন প্রশ্ন করি, এই বিএনপির ভাইদের প্রশ্ন করি, এই যে জামাতকে যখন রাজাকার বলে, ছোট ছোট 25 বছর 20 বছরের বাচ্চাদেরকে যখন রাজাকার বলে, তাদের যে রাজাকারের তালিকা 1000 তালিকা, তারা কিন্তু 4টা-5টা নেতারে আমি প্রশ্ন করলাম 4বার 5বার, একজনও কিন্তু উত্তর দিল না। কিন্তু আপনিও এটা, আমার মনে হয় আপনারও হট না, আপনিও তাদেরকে মনে করিয়ে দেন না, তারা শুধু বলে প্রশ্ন করেন। তো প্রশ্ন করলে তো প্রশ্নের উত্তর দেয় না, সেই কারণেই তো একই প্রশ্ন আবার অন্য একটা টকশোতে এসে আবার প্রশ্নটা করতে হয়। তারা যে আজকে যে মির্জা ফখরুলকে যে এই শেখ হাসিনা সরকার রাজাকার বললো, তাদের বাবা রাজাকার ছিল বললো, তাদের যে 1000-এর রাজাকার আছে, তারা জাতির কাছে কতবার ক্ষমা চাইছে? জামাত যদি 37 জন রাজাকারের তালিকায় থাকে, 37 জন রাজাকার থাকা সত্ত্বেও জামাত 2বার 3বার 4বার ক্ষমা চাচ্ছে, কিন্তু বিএনপি কতবার ক্ষমা চাইছে জাতির কাছে? তাদের তালিকাটা কোথায়? আমরা জাতি জানতে চাই তাদের তালিকাটা। নিজের ঘরে চোর রেখে জনগণকে চিরার মতো চ্যাপ্টা করে খাবে, আমরা সেই চিরার মতো চ্যাপ্টা হতে চাই না। আমি কোনো জামাত না, বিএনপি না, আওয়ামী লীগ না, কোনো কিছু না। বাস্তব যেটা দেখি, যেই দল নির্যাতিত সেই দলের পক্ষে কথা বলবো। আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে, আমি একটা সিটিজেন হিসাবে, আমি বর্তমানে মালয়েশিয়া থাকি, আগে ছিলাম সাউথ আফ্রিকা। মনির ভাই মনে হয় জানেন, আমি আগে সাউথ আফ্রিকা ছিলাম। সাউথ আফ্রিকা ক্রিমিনালের ভয়ে আমি মালয়েশিয়া এসে পড়ছি। এখন আমরা দেখতেছি বিএনপি আওয়ামী লীগের ভূমিকা পালন করতেছে পুরা। তারা নির্যাতিত ছিল, মানুষ তাদেরকে সহানুভূতি দেখিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার চ্যানেলে এসে কথা বলছে। এখন আপনার চ্যানেলকে জামাত বানিয়ে দিচ্ছে। যখন বিএনপি যখন দুর্নীতি করে, আপনি কি জানেন, আরেকটা তথ্য দিই মনির ভাই, আপনি কি জানেন আমার থানা হচ্ছে দাউদকান্দি থানায় কমসে কম আমার জানা মতে 10টা-12টা গ্রামের মধ্যে কোনো জামাতের কোনো প্রভাবশালী নেতা নাই। তাহলে এই 10টা-12টা গ্রামের মধ্যে আওয়ামী লীগ আসলে দুর্নীতি করে, আওয়ামী লীগ চলে গেলে বিএনপি আসলে দুর্নীতি করে, তাহলে জামাত কোথায়? তারা না বলে জামাত দুর্নীতিবাজ, জামাত রাজাকার। তাহলে জামাত যদি এত খারাপ হয়, জামাতের একটা নেতা, একটা প্রভাবশালী নেতা নাই যে মানুষের টুটি ধরে? সবগুলা বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি মানুষকে অত্যাচার করে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে আওয়ামী লীগ অত্যাচার করে। তাহলে জামাতের দোষটা কেন দেয় তারা? জামাতের মজা লাগে, জামাতের জি আমার দুঃখ লাগে এটা, যখন মানুষ সত্য কথা বলে, যখন তার নির্যাতনের কথা তুলে ধরে, তখন তাকে জামাত বানিয়ে দেয়। জামাত এত মজা পাইছে কেন জামাতকে? আপনার চ্যানেলটা বারবার বলে, আপনার নাকি চ্যানেল বলে জামাত চ্যানেল। আই হেট দেম।
ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আব্দুল সালাম সাহেব আনমিউট করেন, বলেন। আসসালামু আলাইকুম মনির ভাই। ওয়ালাইকুম সালাম। জি আমি কুয়েত থেকে, আমি আব্দুল সালাম বলছি। যে আমার কথাটা হইলো যে আমি একটু পিছের দিকে যাই। আমি যখন দেশে থাকতাম 1996 এই 1991 তখন আমি এখানে নির্বাচন গাইছি কিন্তু বিএনপির। আমি একজন বিএনপির এখানে সমর্থক ছিলাম। যখন 1991 যখন বিএনপি ক্ষমতা আসলো তখন কিন্তু নিঃস্বার্থভাবে জামাতে কিন্তু তাদেরকে সাপোর্ট করার কারণে কিন্তু সে ক্ষমতা আসতে পারছে। কিন্তু আওয়ামী লীগও গেছিল, কিন্তু আওয়ামী লীগকেও দেয় নাই। তা আমরা এই সময় নির্বাচন গাইছি বিএনপির, সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন গাইছি এবং জামাতেরটা গাইছে। জামাতের কোনো মানে কোনো আক্রমণ করা হয় নাই। আমরা বিএনপি গাইছি, আমাদেরকে কোনো আক্রমণ করা হয় নাই, আওয়ামী লীগ আক্রমণ করা নাই। তখন যখন ক্ষমতায় আসবে তখন জামাতকে সবাই মানে দণ্ডা দেওয়া শুরু করলো, বিএনপি এবং আওয়ামী লীগ। তখন নিঃস্বার্থভাবে কিন্তু জামাতে বিএনপিকে সমর্থন দিল। যে ধন্যবাদ হ্যাঁ, মনির ভাই। বলেন। ধন্যবাদ মনির ভাই। আপনি সব আমার ক্যাপ্টেন মারুফ রাজু ভাই সহ সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আসলে আমাদের মির্জা ফখরুল ইসলাম স্যার উনি যে কথাটা বলছেন সেটা গণতন্ত্রের ধারাবাহিকতা থেকেই বলছেন। কারণ আমরা এই গণতন্ত্রের জন্য গত 17 বছর কিন্তু আন্দোলন সংগ্রাম করছি। সকলের বাক স্বাধীনতা, সুষ্ঠু ভোট এবং জনগণের জনমত, এইসব বাক স্বাধীনতার জন্য কিন্তু আন্দোলন সংগ্রাম করছি। এখন যারা অপরাধী তাদের শাস্তি হবে, এটাই আমরা চাই এবং তা হতেই হবে। এখন আমরা এই ভোটের রাজনীতিতে, ভোটের মাঠে ভাই সকলেই চাবে তার আলে ওই পানিটা নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে হয়তো মির্জা ফখরুল ইসলাম স্যার এই কথাটা বলছেন। কারণ মাঠ পর্যায়ে যেসব আওয়ামী লীগের লোক, সাধারণ ভোটাররা আছেন, আমাদের দেশে সংখ্যালঘু একটা শ্রেণী আছে, হিন্দু, দেখা যায় যে তার অধিকাংশে আওয়ামী লীগকে সাপোর্ট করে। আমাদেরকে সকলের ভোট প্রয়োজন। এই ক্ষেত্রে সকল দলে চাইবে তাদের হালে ওই পানিটা নেওয়ার জন্য। তো আমি যেটা একটা প্রশ্ন করতে চাই ক্যাপ্টেন মারুফ রাজু স্যারের কাছে, যে বর্তমান যে রাজনীতিতে এই যে আপনার বিভাজন, বিশেষ করে দেখা যায় যে বিএনপির মাঝে দেখা গেল যে মাঠ পর্যায়ে যে মানে সুবিধাবাদীদের সংক্রমণ শুরু হয়ে গেছে। এই ক্ষেত্রে থেকে আপনার দেখলাম কেন্দ্রীয় সিনিয়র লিডাররাও জড়াই গেছে। তো এই যে জিনিসটা আমাদের কি মানে সংশোধন করার মানে উপায়টা কি, এই জিনিসটা আমরা জানতে চাই। কারণ আপনাদের মাধ্যমে এই মেসেজ গুলো দলের নেতাদের কানে হয়তো যাইতে পারে। কারণ এইসব তো সবাই বুঝতেছে না। কারণ ক্ষমতার মোড়টা এমন হয়ে গেছে যে এখন আর সিনিয়র লিডাররাও ভাবতেছে না যে তাদের পিছনে আছে কে, সামনে কে আছে। তো এই ক্ষেত্রে উপায়টা কি, এটা আপনার কাছে আমি জানতে চাই বিস্তারিত সহকারে। ধন্যবাদ মনির ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মনির ভাই, অসংখ্য ধন্যবাদ। মনির ভাই, আপনার সম্ভবত আর নেট আছে, নেট করেন মনির ভাই। আপনার মাইক্রোফোনটা বন্ধ আছে মনির ভাই। যাই ক্যাপ্টেন মারুফ সাহেব আর মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ। গতকালকে আপনি টকশোদার যে হেডলাইনটা দিয়েছেন আমার বিষয়ে, আমি আজকে কেন্দ্রের কিছু নেতার কাছে পাঠিয়ে দিচ্ছি আপনার এই হেডলাইনে। এটা এর জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ। মারুফ ভাই, আপনি আমাকে হয়তো ভালোভাবে ছিলেন, আপনার সাথে আমি অনেকদিন ধরে কথা বলি মাঝে সাঝে। দেখেন, 40 বছর রাজনৈতিক জীবনে রাজনীতি করার পরে আজকে বিএনপি গুলো সামান্য একটু কথা বলছে গত পরশু দিনে, এটা কালকেও এক সিনিয়র নেতা ছিল। তো বলার পরে আমাকে এখন পর্যন্ত আমি এলাকার যেতে পারি না, আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়। তাহলে আমি কোন দল করি? এটা কি 17 বছরের আওয়ামী লীগ? এটা কি 17 বছরের আওয়ামী লীগ ফিরে আসলো বিএনপি? বিএনপির উদ্যোগত কর্মকর্তার কাছে একটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, আপনাদের এখনো শুভ উদয় হোক। আপনারা যে পথে আছেন বর্তমানে, এই পথ থেকে ফিরে আসেন। যেমন গতকালকে না পরশুদিন একটা ভিডিও দেখলাম কুমিল্লাতে, 7 নভেম্বর একটা বিএনপি নেতা ভাষণ দিচ্ছে, ভাষণেতে বলতেছে জয় বাংলা স্লোগান। তো আজকে বিএনপি
পর্যায়ে কারা কারা দিতেছে? 17 বছরে যারা আওয়ামী লীগ করেছে তাই করে কেন দিতেছে না? বিগত কি করতেছে এখন বর্তমানে বিএনপির উদ্যোগত কর্মরা? আসলে এরা কি মদ খেয়ে রাজনীতি করতেছে না এরা গাঁজা খেয়ে রাজনীতি করতেছে? বিএনপিতে কেন্দ্র তো অনলি দুই ভাগ হয়ে বিভক্ত হয়ে আছে। একটা হচ্ছে তারেক রহমানের একটা সেকশন হয়ে আছে, আর একটা হচ্ছে আওয়ামী লীগের সেকশন কেন্দ্রতে। আমি লাইভে বলতেছি, জানো না, যদি এই ঘটনা না ঘটতো তাহলে বিএনপির মাথাতে যে মেধা শক্তি, বিএনপির যে নেতাকে মেধা ছিল, এই মেধাগুলা আওয়ামী লীগের কাছে বিক্রি করে খাচ্ছে, না ইন্ডিয়ার কাছে বিক্রি করছে, না রয়ের কাছে বিক্রি করে খাচ্ছে। যাই আমার কথার মধ্যে যদি কেউ এতটুকু কষ্ট পান তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সবচেয়ে ভালো লাগছে ভাই কালকের আপনার হেডলাইনটা করছেন, আমি অনেক নেতাকর্মী দিছি এবং আপনি ভিডিওটা আমি তার লিঙ্ক দিছি, এর জন্য ভাই অনেক অনেক ধন্যবাদের মালিক আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। মামুন সাহেব বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনি ভাই তো অবশ্যই ধন্যবাদের এই মানুষ, কারণ মনি ভাইয়ের চ্যানেল এখন জামাত ইসলামের চ্যানেল নামে পরিচিত। যাই হোক, আমরা জামাত এখন ওই অনেকটা সাপোর্টের মতো হয়ে গেছে। আমি যেমনই জামাত করতাম না, এখন ধর্মীয় বই পত্র পরে অনেকটা ইসলাম সম্পর্কে জানার কৌতূহল হচ্ছে। অটোমেটিক একটা যেহেতু দলকে সাপোর্ট করা হয়, করতে হয়, যেহেতু আমরা মুসলমান একটা বৃহৎ দলকে সাপোর্ট করা হয়। আর যেহেতু বাংলাদেশে কোনো বড় দল নাই, যেহেতু পরিবেশ যখন মনির ভাই যখন পরিবেশ আপনার খারাপ থাকবে তখন তুলনামূলক ভাবে একটু ভালো পরিবেশের দিকে আপনাকে ধাবিত হতে হবে। আমরা তো সেই পরিবেশেই ছিলাম যেখানে বিএনপি ইসলামী মূল্যবোধের উপর বিশ্বাসী ছিল, সেই পরিবেশের দিকেই আমরা ছিলাম। ধীরে ধীরে ওই বিএনপি ওই দিক থেকে সরে গেলেন, যার কারণে ইসলামের পথে এখন চলতে হয়। বিদায় মুসলিম হিসেবে যেহেতু আমরা নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করি, আর এক্ষেত্রে জামাতকে বেছে নিতে হচ্ছে। এখন আমি জামাতেই করি, আগে বিএনপি করতাম। যাই হোক, জামাত থেকে আর ফিরানোর মনে হয় নাই। জামাতের লোকজনের যে ভালোবাসা গুলেন দেখি, তাদের যে ইসলাম প্রীতি মনোভাব, তাদের যে উদারতা, মায়া মমতা যতটুকু আছে, তারা তো সংখ্যা অনেকটা কম ছিল। এখন সকলের মুখে মুখে রটে গেছে জামাত জামাত জামাত, যার কারণে সারা বাংলাদেশের আমি মনে করি যদি নিরপেক্ষ ভোট হয় মনির ভাই, যদি সন্ত্রাসীর ভোট না হয়, জামাতকে ঠেকানোর মনে হয় কোনো নাই, ঠেকাতে পারবে না কেউ। কারণ এই প্রত্যন্ত অঞ্চল নিয়ে কিন্তু সারা বাংলাদেশ 68,000 গ্রাম বাংলা সমন্বয় বাংলাদেশ। শুধু যদি আপনি হিসাব নিকাশ করেন শহরগুলেন বা বাংলাদেশ হবে না। এই 68,000 গ্রাম বাংলার মানুষের মুখে মুখে এখন জামাত রটে গেছে। যদি দৌরাত্মের ভোট না হয়, ইনশাল্লাহ জামাত জিতে যাবে। আর যদি দৌরাত্মের ভোট হয় তাহলে তখন বলা যায় না। কিন্তু এই পরিবেশটা যখন, এই পরিবেশ মানুষের মনোভাবের পরিবেশকে যখন কেড়ে নেওয়া হবে সন্ত্রাসী মনোভাব দিয়ে, আবার একটা হাঙ্গামা হতে পারে, আবার যুদ্ধ হতে পারে। কাজেই ভোটটা নিরপেক্ষ দিয়ে মানুষের মতাদর্শকে যাচাই করার একটা সময় এসেছে। মারুফ রাজি স্যার এই সম্পর্কে কি বিশ্লেষণ দেবেন একটু আমি শুনতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মামুন। যে মারুফ রাজু, আরো দর্শক আছেন, আমি আপনাদেরকে আবারও দ্বিতীয় পর্যায়ে চেষ্টা করবো। অবশ্যই রাজু ভাই বলেন। ধন্যবাদ মনির ভাই। দর্শক কয়েকজন বিভিন্ন দলের সমর্থক বা তাদের সহানুভূতিশীল, তারা তাদের কথা বলেছেন। একজন বলেছেন, আমাদের খুব নিয়মিত দর্শক, উনি বলেছেন যে বিএনপির চেষ্টা করেছেন বিএনপির কর্মী হিসাবে বিএনপিকে ডিফেন্ড করতে, যে অনেক সময় এটা কথাগুলো বলতে হয়, নেতারা বলতে হয়, সবাইকে সুযোগ দিতে হয়। আমি ওনার কাছে বা দর্শকদের কাছে, জনগণের কাছে বিনয়ের সাথে জানতে চাই, 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা পালিয়ে গেল এবং এতগুলো মানুষকে মাত্র কিছুদিনের মধ্যে হত্যা করা হলো, এর আগে গত 15 বছর ধরে তো অগণিত মানুষের হত্যা, গুম খুন, তাদের কি কোনো নৈতিক স্টেবিলিটি, নৈতিক অধিকার আছে নির্বাচনের করার? এবং যারা আওয়ামী লীগ সমর্থক বলে পরিচিত বা আওয়ামী লীগের হালুয়া রুটির ভাগ পেয়েছে, তাদেরকেও তো পরিবর্তন করতে হবে। তারা আওয়ামী লীগ এখন নাই, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি এখন আপাতত নিষিদ্ধ, ভবিষ্যতে হবে কিনা জানি না। তারা ভোটটা কাকে দেবে তারা সিদ্ধান্ত নেবে। তাদেরকে যদি এখন আপনি আওয়ামী লীগের স্টাইলে আওয়ামী লীগের গান গেয়ে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেন, তাহলে 5ই আগস্টের কি দরকার ছিল ভাই? শেখ হাসিনাই তো ভালো ছিল আমাদের কাছে। শেখ হাসিনা ওয়াজ পারফেক্ট। শেখ হাসিনা পারফেক্ট ভাবে ভারত থেকে শুরু করে, ইসরায়েল থেকে শুরু করে, বাংলাদেশের ডান বাম হুজুর, তেঁতুল হুজুর সবকে ম্যানেজ করে দেশ চালাচ্ছিল। বিএনপির নেতারা সব ম্যানেজার ছিল, যারা তারা ম্যানেজার ছিল, ব্যাংক ট্যাঙ্কের মালিক যারা, তাদের সিঙ্গাপুরে যেতে অসুবিধা হইতো না, তাদের লন্ডন চিকিৎসা করতে অসুবিধা হতো না, আমেরিকা যেতে অসুবিধা হতো না। অসুবিধা কাদের হতো? অসুবিধা সাধারণ যারা তৃণমূল কর্মী, সাধারণ যারা আমরা যারা বিদেশে থাকি, আমরা বাংলাদেশে নিষিদ্ধ। আমাদের বাপ মা মারা গেলে আমরা যেতে পারতাম না, জানাজা দেওয়ার সময় নাই, আমাদের জায়গা জমি
ক্রোক হয়ে যেত। আমরা ছিলাম অসুবিধায়, আর সাধারণ তৃণমূল ছিল অসুবিধায়, যারা ধান খেতে পাট খেতে ঘুমাতো, যাদের ভবিষ্যৎ পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, চাকরি, বিয়ে শাদী কিছুই হয়নি, তারা একটা ঝুলন্ত অবস্থায় ছিল, বেঁচে থেকেও মৃত ছিল, তাদের ছিল অসুবিধা। তারাই কথা প্রতিবাদ করছে, তারাই বলছে যে আওয়ামী লীগের কথাটা আসে কেন? জার্মানি থেকে হিটলারের নাজি দলের ব্যাপারে কোনো কথা হয়? কেন আপনারা আওয়ামী লীগকে আনতে চান ব্যাক করে? এটা আমার একটা উদ্দেশ্য জানা। রবিন ফারহাদের কাছে আমার প্রশ্ন, কিন্তু উত্তর দেয় না কেউ, যে কি এটার জিসটা কি? যেখানে জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন এবং মূলনীতিতে আল্লাহ তাআলার প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছেন, সেখানে আপনারা ৭২-এর সেই নাস্তিস্কবাদী তথাকথিত ধর্মনিরপেক্ষ সংবিধানকে আপনারা সমুন্নত রাখতে চান, যেখানে খালেদা জিয়া নিজে বলেছেন আমরা ক্ষমতায় গেলে, আমরা সুযোগ পেলে এই ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। তো খালেদা জিয়া তো এখনো 4% অসুস্থ, বাট উনি এখনো 4%। তো আমরা 4%-এর কথাকে যদি আমরা না মানি, আর দলের প্রতিষ্ঠাতার কথাকে যদি না মানি, মির্জা ফখরুল যদি ইয়েতে যে ওপেন মিডিয়া যে বলে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না, তখন জনগণ কি সিগন্যাল পাবে? জনগণ তো আওয়ামী লীগের ছায়া দেখতে পাবে। তখন ইসলামের বিষয়টাতে বিএনপি সবসময় ইসলামপন্থী এবং দল হিসেবে ইসলাম ভাবাপন্ন দল ছিল, ইসলামী দল না। বিএনপি শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না, কিন্তু শরিয়া আইনের বিরোধী তো না, শরিয়া আইনের বিরোধী না বিএনপি, সেটা প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করছে না, এটা বিএনপির এজেন্ডা না। কিন্তু এখন মির্জা ফখরুলরা যেভাবে কথা বলছে যে আওয়ামী লীগের ডিটো কপি হতে হওয়ার চেষ্টা কেন? ভারতের অনুকম্পার জন্য? ভারতের অনুকম্পায় কেন ক্ষমতা যেতে হবে? তাহলে এত লোক, হাজার হাজার লোকের জীবনের আত্মদানের, এই বাচ্চাদের রক্তের কি কি আপনার প্রতিদান পেলাম আমরা? এরা যে করলো, যে কারণে 5ই আগস্টের দুপুর সকাল 10টার সময় পর্যন্ত কল্পনা করিনি আমরা কেউ যে শেখ হাসিনা পালিয়ে যাবে। আমি কল্পনা করিনি ভাই, কল্পনা তো ছিল না, স্বপ্নও ছিল না শেখ হাসিনা পালিয়ে যাবে। শেখ হাসিনা আরো কয়েক লাখ লোককে মারবে, আর্মি নামাবে, ভারতীয় সেনাবাহিনী ঢুকাবে, ইত্যাদি ইত্যাদি, হেলিকপ্টার থেকে প্যারাট্রুপার নামবে, দেশকে কন্ট্রোলে রাখবে ইয়ে দিয়ে, কারণ চুক্তি তো আছেই ভারতের সাথে। সেটা না করে সে পালিয়ে গেল প্রাণ ভয়ে। সেটা যখন হয়েছে, আপনারা বাস্তবতাটাকে কেন মেনে নিলেন না? কেন আওয়ামী লীগের সেই গত 15 বছর ধরে যে আপনাদের যে একটা লেনদেন ছিল, এটাকে কেন, এটার প্রমাণ তো আমরা পেলাম। নমিনেশন কথা তো আপনি আসবেন আমি জানি। এই যে নমিনেশনটা দেওয়া হলো বিএনপি 237 জন, এখানে এমন কিছু লোককে নমিনেশন দেওয়া হয়েছে যারা ডাইরেক্টলি আওয়ামী লীগের, হয়তো বিএনপি ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের শেখ হাসিনার সাথে তাদের বিভিন্ন রকমের আদান প্রদান, পুরস্কার গ্রহণ, তাদের বিভিন্ন রকমের আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ, এগুলো তো এখন মিডিয়াতে ভাসছে। তাদেরকে কেন আপনারা নমিনেশন দিলেন? কেন? বিএনপি থেকে নেতার হওয়া? পক্ষান্তরে এমন কিছু মানুষকে নমিনেশন দিলেন কিছু কিছু আসনে যারা বয়োবৃদ্ধ, যাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে, তাদের গত 17 বছরে কোনো অ্যাক্টিভিটিস নাই, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের যান বাঁচানো ছাড়া। তাদেরকে আপনারা দিলেন, তারা গত 17 বছর ধরে কাজ করেছে, নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, মার খেয়েছে, তাদেরকে আপনারা বঞ্চিত করেছেন কেন? এই আপনাদের যে এই লিস্টটা কারা দেয়? এটা কি কোনো আত্মীয় স্বজনরা দেয় যে অমুকের ভাই, অমুকের মেয়ে, অমুকের বান্ধবী বা অমুকের আত্মীয়, এই জন্য তাকে দিতে হবে, তার অতীত কর্মকাণ্ড কোনো বিষয় না? তাহলে তো আপনি এই দল নির্বাচন হওয়ার আগে যে একটা বিরোধ সৃষ্টি হয়েছে, নির্বাচনের পরে কি হবে, নির্বাচনের ফলাফল কি হবে, এটা জানি না। আর জামাত ইসলামের কথাই যে আজকে আপনার দর্শকরা, বেশ কয়েকজন দর্শক লিখছে আমরা জামাত ইসলামের লোক, তো বিএনপি তো সবসময় জামাত ইসলামের সাথে জোটে ছিল। আমি তো গত 40 বছর ধরে দেখছি বিএনপি জামাতের সাথে বন্ধুভাবাপন্ন, ফ্রেন্ডলি দল, ফ্রেন্ডলি আপনার এন্টিটি। হঠাৎ করে কেন আপনার শত্রুতায় পরিণত হলেন? শত্রুতা যে একজনের জন্য চেহারা দেখবেন না, আর বয়ানে কে বললো এটা আপনাদেরকে? জামাত ইসলামী আর বিএনপি যখন এক জায়গায় থাকবে, তখন বাংলাদেশ যে হিন্দুত্ববাদী, যে ভারতের হেজিমনি যারা চায়, ভারতের মদদে যারা ক্ষমতায় ছিল, তারা তটস্থ থাকত। তাদের প্রধান চেষ্টা ছিল ডিজিএফআই কে দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে বিএনপি জামাতের জোটটাকে ভাঙতে হবে, তাদের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করতে হবে, তারা যেন একজন শত্রু হয়। তাহলে ডিভাইড এন্ড রুল পলিসি আমরা চালাতে পারবো। সেটাকে আমাদের বিএনপির ভাইরা
আর জামাতের ভাইরা বোঝেন না? আপনারা জামাত যে ডাকসু টাকসু সব জায়গাতে একটু ভালো করলেন, জিতে গেলেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। কিন্তু আপনারা মনে করে গেলেন যে আপনারা সব পেয়ে গেছেন। আপনারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি যে অশুভ শক্তিটা বাংলাদেশে আছে, তাদের সমর্থকরা আছে, বিদেশে তাদের বন্ধু আছে, তাদের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা চুরির টাকা আছে, জনগণের টাকা, এটা আপনারা ভুলে গেলেন। এটাকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আপনার তো পদে পদে তারা আপনাকে বাধা দেবে, পদে পদে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, আপনাকে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় আপনাকে ছোট করবে, আন্তর্জাতিক মহলে আপনাকে কেস দিয়ে ছোট করবে। শেখ হাসিনা এখন ক্লিয়ারলি বলছে, আমি এখনো প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ কথা দেইনি, আমাকে প্রাণ ভয়ে আমাকে জোর করে আমাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, আমি আমার জায়গা ফেরত চাই। আন্তর্জাতিক মহলে এসে বলছে, সে বিভিন্ন জায়গায় এখন